উগ্রবাদীদের মদদ না দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতিসংঘে বললেন, সন্ত্রাসবাদ এখন বৈশ্বিক চ্যালেঞ্জ। সন্ত্রাসী ও উগ্রবাদীদের অর্থ ও অস্ত্রশস্ত্রের যোগান বন্ধ এবং তাদের প্রতি নৈতিক ও বৈষয়িক সমর্থন না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। বরিশালে বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ট্রলারডুবির ঘটনায় আরও 4 শিশুর লাশ উদ্ধার। এ নিয়ে মৃতের সংখ্যা 18। বেশ কয়েকজন এখনও নিখোঁজ। রাজধানীর পোস্তায় গ্যাসের চুলার আগুনে পুড়ে গেছে 2 শিশুসহ বাবা মা। গুরুতর দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি। 3 জনের অবস্থা আশঙ্কাজনক। টাম্পাকো ফয়েল কারখানার আগুনে দগ্ধদের অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত। আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটছে হাসপাতালের বিছানায়। স্বাভাবিক হতে সময় লাগবে বলছেন চিকিৎসক। এবং থমকে গেছে রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারওয়ান বাজার থেকে মহাখালীতে স্থানান্তর প্রক্রিয়া। ব্যবসায়ীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। উগ্রবাদীদের মদদ না দিতে বিশ্ববাসীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের ৭১তম অধিবেশনের সাধারণ পরিষদে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। বলেন, মতের ভিন্নতা থাকা সত্ত্বেও মানবতার স্বার্থে বিশ্ব থেকে সন্ত্রাস দূর করতে হবে। এজন্য টেকসই ও প্রাসঙ্গিক সংস্থা তৈরিতে তাগিদ দেন তিনি। বেশ কিছু স্থানে সহিংস সংঘাতের উন্মত্ততা অব্যাহত রয়েছে। এ কারণে অগণিত মানুষের প্রাণহানি ঘটছে। যারা সংঘাত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন, প্রায়শই বিভিন্ন দেশ তাদের নিরাপত্তা দিতে অস্বীকার করছে। কি অপরাধ ছিল সাগরে ডুবে যাওয়া সিরিয়ার 3 বছর বয়সী নিষ্পাপ শিশু আইলান কুর্দির? একজন মা হিসেবে আমার পক্ষে এ সকল নিষ্ঠুরতা সহ্য করা কঠিন। বিশ্ব বিপক্ষে কি এসব ঘটনা নাড়া দেবে না? বর্তমানে আমরা এই নতুন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনগণকে সচেতন করতে এবং এর বিরুদ্ধে অবস্থান নিতে আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। একই সঙ্গে আমি সন্ত্রাসী ও উগ্রবাদীদের অর্থ ও অস্ত্রশস্ত্রের যোগান বন্ধ এবং তাদের প্রতি নৈতিক ও বৈষয়িক সমর্থন না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। শান্তি রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় আমাদের অবদান অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরায় চালু ও ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের প্রতি বৈরিতা নিরসনের জন্য সাম্প্রতিক প্রচেষ্টাগুলোকে অবশ্যই সঠিকভাবে পরিচালিত করতে হবে। মতের ভিন্নতা থাকা সত্ত্বেও আসুন আমরা মানবতার সাথে সকলে অভিন্ন অবস্থানে উপনীত হই এবং বিশ্ব থেকে সংঘাত দূর করে শান্তির পথে এগিয়ে যাই। লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য জাতিসংঘের এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার নিউ ইয়র্কে স্থানীয় সময় সন্ধ্যায় ইউএন ওমেন এর পক্ষ থেকে শেখ হাসিনার হাতে এই পদক তুলে দেওয়া হয়। এদিকে বিশ্বের সুপেয় পানির সংকট মোকাবেলায় বিশেষ তহবিল গঠন করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। নারীর প্রতি বৈষম্য দূর করে নারী উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিবর্তনের দূত উপাধিতে ভূষিত করা হয়েছে আজ। জাতিসংঘের টেকসই উন্নয়ন কর্মসূচির প্ল্যানেট 50-50 বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ফার্স্ট লেডি বান সুন তায়েক এবং মাল্টার প্রেসিডেন্ট ম্যারি লুইসকে এজেন্ট অব চেঞ্জ পদক দিয়েছে ইউএন ওমেন। Our men working in equal partnership with our women. I dedicated this award to the people of Bangladesh for having faith in my vision for change. এদিকে জাতিসংঘের উচ্চ পর্যায়ের পানি বিষয়ক একটি প্যানেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের পানি সংকট মোকাবেলায় পানি তহবিল গঠন এবং পানি আন্দোলনের ডাক দিয়েছেন। Implementation of these plans to ensure water governance fully depends on shared capacity, partnership and empathy across our society. কেবল বিশ্বের প্রতিটি নাগরিকই নয়, পৃথিবীর
প্রাণীকুলের জন্য বসবাসযোগ্য শান্তির পৃথিবী গড়ে তুলতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নির্মিতব্য অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামাত অবৈধ টাকায় দেশের বিরুদ্ধে লবিং ও অপপ্রচার করছে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতিসংঘের বিভিন্ন কর্মসূচি এবং সাধারণ পরিষদে অংশগ্রহণ সহ দিনভর ব্যস্ততা শেষে গ্র্যান্ড হায়াত হোটেলে শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেয় যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা। এ সময় গ্র্যান্ড হায়াত হোটেলের ওই অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের পদচারণায়। সংবর্ধনায় প্রধানমন্ত্রী বলেন, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে। তাই বাংলাদেশের অব্যাহত অগ্রগতিতে প্রবাসীদেরও বিনিয়োগ নিয়ে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি বিএনপি জামায়াতের সমালোচনা করেন। আমাদের সরকারের যত ভালো কাজই করি সেটাকে উল্টোভাবে দেখানো, মিথ্যা অপপ্রচার চালানো, এবং তাদের কিছু দোষরও আছে। আপনারা যারা বিদেশে থাকেন, আপনাদের কাছে একটা অনুরোধ, বাংলাদেশের মানুষের যে আর্থসামাজিকভাবে আজকে যে মানুষ উন্নত জীবন যাপন করে, বাংলাদেশের মানুষ যে আজকে কথা বলতে পারে, এই বিষয়গুলো অবশ্যই দয়া করে আপনারা তাদের সামনে তুলে ধরবেন, যাতে ওদের অপপ্রচারে এরা কান না দেয়। তারা এখানে সেখানে কেঁদে বেড়াচ্ছে, তাদের নাকি কোনো স্পেস দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন ও এজেন্ট অব চেঞ্জ পদকে ভূষিত হওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্যতা ও সর্বোচ্চতাই প্রমাণিত হয়েছে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বিশ্ব নেতারা যেমন শেখ হাসিনাকে সম্মান করেন, তেমনি বাংলাদেশের মানুষও তার মতো নেতা পেয়ে গর্ববোধ করে। নারীর ক্ষমতায় অবদানের জন্য শেখ হাসিনা বুধবার জাতিসংঘের প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন এবং এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর যে উচ্চতা কত উচ্চেন সেটাই আপনার এটা প্রমাণিত করে। আমাদের মতো দেশের মুখপত্র ছিল না, এই জননেত্রী শেখ হাসিনাই আমাদের মতো দেশগুলির একটা শক্তিশালী এবং প্রতিনিধি হিসাবে তিনি কাজ করেন জাতিসংঘে এবং অন্যান্য বিশ্ব সভায়। সেটার জন্য আমাদের দেশের মতো সবাই কিন্তু জননেত্রী শেখ হাসিনার ক্ষেত্রে কৃতজ্ঞ। আমরা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি। উনি যদি দেশকে আরো 10টা বছর সেবা দিতে পারেন, এই বাংলাদেশ অধ্যয়ন উন্নত দেশের পরিবর্তন করবে। অবশেষে বরিশালের সন্ধ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনায় 4টি শিশুর লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। এ নিয়ে ট্রলার ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 18-তে। এদিকে ডুবে যাওয়ার 21 ঘণ্টা পর উদ্ধার করা হলো ট্রলার ঐশীকে। সকালে নৌবাহিনীর ডুবুরি দল ও বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ নির্ভীকের তৎপরতায় ট্রলারটিকে উদ্ধার করা হয়। বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন স্বজনেরা। এদিকে এ ঘটনায় গঠিত 9 সদস্যের তদন্ত কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে বুধবার সকালে 50 জন যাত্রী নিয়ে বানারীপাড়া থেকে উজিরপুর রওনা হয় ট্রলার ঐশী। পরে বেলা 11:30টায় সৈয়দকাঠিতে পৌঁছে পাড়ে ভেড়ানোর সময় নদীর পাড় ভেঙে ট্রলারের ছাউনির ওপর পড়ে। মুহূর্তেই ডুবে যায় ট্রলারটি। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সবশেষ খবর জানবো তার কাছ থেকে। সোহাগ। ধন্যবাদ স্বপ্না। উদ্ধারকারী নৌযানটি উদ্ধার অভিযান শেষ করে নির্ভীক কিন্তু বরিশালের যে দুর্ঘটনাস্থল থেকে সেটি সেই জায়গাটি ত্যাগ করেছে এবং সেটি বরিশালের দিকে রওনা হয়ে চলে গেছে। আমরা যেটা কথা বলে জানতে পেরেছি যে তারা দুর্ঘটনাস্থলটি ত্যাগ করার কারণ হচ্ছে যে উদ্ধারকারী নৌযানটি যখনই উদ্ধার কার্যক্রম শেষ করলো, যে নৌযানটি ডুবে গিয়েছিল ঐশী, সেটিকে উদ্ধার করার পরপরই তারা সিদ্ধান্ত নেয় যে তারা বরিশাল
উদ্দেশ্যে রওনা করবে। একটা জিনিস জানিয়ে রাখি যে উদ্ধার কার্যক্রমটি শেষ হবার পরেও কিন্তু এখন পর্যন্ত এই দুর্ঘটনাস্থলে বেশ কিছু মানুষের সাথে আমরা কথা বলেছি, যারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের এখনো বেশ কিছু স্বজন নিখোঁজ রয়েছে। যেমন একটা হিসাব যদি জানাই, যে গতকালকে বরিশালের বানারীপালা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে তাদের কাছে 28টি নিখোঁজের তালিকা লিপিবদ্ধ করা হয়েছে। তো আজকে পর্যন্ত 17-18টি লঞ্চ, টোটাল 17-18টি লাশ টোটাল উদ্ধার হয়েছে। সেই হিসাব অনুযায়ী 10 থেকে 11টি লাশ এখনো নিখোঁজ অবস্থায় রয়েছে। এই অবস্থায় কিন্তু যারা নিখোঁজ রয়েছেন তাদের স্বজনরা কিন্তু এই সন্ধ্যা নদীর পাড়ে কিন্তু ভিড় করেছেন এবং তারা কিন্তু একটা কথা জানিয়েছেন যে তারা খুঁজে বেড়াচ্ছেন এবং তারা খুঁজে পেতে চান। সরকার এবং সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে তারা বিনীত অনুরোধ করেছেন তাদের স্বজনদের খুঁজে বের করার জন্য তারা যেন চেষ্টা চালান। এছাড়া তারা নিজেরাও কিন্তু ট্রলারের সাহায্যে কিন্তু বিভিন্ন জায়গায় নদীর যেসব স্থলে সম্ভাব্য যেসব জায়গা রয়েছে 2-4 কিলোমিটারের বিভিন্ন জায়গা পর্যন্ত কিন্তু তারা খুঁজে বেড়াচ্ছেন এবং আমাদেরকে তারা জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত এই লাশগুলো তারা খুঁজে না পান ততক্ষণ পর্যন্ত কিন্তু স্বজনরাও উদ্ধার অভিযান অব্যাহত রাখবেন। তবে বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তিনি আমাদেরকে জানিয়েছেন, জনাব জাকির হোসেন, যে আসলে উদ্ধার তৎপরতা উদ্ধারকারী নৌযানের শেষ হওয়ার কারণে সেটিকে শেষ করা হয়েছে, কিন্তু নৌযানটি উদ্ধার করার পর উদ্ধারকারী নৌযানের কার্যক্রম শেষ হয়েছে, কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যতক্ষণ না বাকি স্বজনদের খুঁজে পাওয়া যায় তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি আমার কাছে এখানকার উদ্ধার অভিযানের সর্বশেষ। স্বপ্না। দর্শক, বরিশালের বানারীপাড়ায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করার পর প্রশাসনিকভাবে উদ্ধার তৎপরতা বন্ধের ঘোষণা দিয়েছে। এরপরেও নিখোঁজ দাবি করে স্বজনরা নদী পাড়ে ভিড় করেছেন। সেখান থেকে সবশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফিরদাউস সোহাগ। সময় সংবাদে আরও থাকছে। পদ্মার ভাঙনে সর্বশান্ত চাঁপাইনবাবগঞ্জের অর্ধশত পরিবার এখন দিন কাটাচ্ছেন সীমান্তের নোম্যান্স ল্যান্ডে। পৌঁছায়নি কোনো সহযোগিতা। এবং কুড়িগ্রামের রৌমারীতে দম্পতি খুনের 3 দিনেও শনাক্ত হয়নি অপরাধী। উত্তক্তকারী বখাটেরাই হত্যাকারী বলছে স্বজনরা। মামলা থেকে মূল সন্দেহভাজনের নাম বাদ দেওয়ার অভিযোগ। রাজধানীর পোস্তায় আগুনে পুড়ে বাবা, মা ও 2 শিশু সন্তান মারাত্মক দগ্ধ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার মধ্যরাতে বাসায় গ্যাসের চুলা জ্বালানোর সময় ম্যাচের কাঠি থেকে হঠাৎ করে আগুন ধরে যায়। দ্রুত আগুন ঘরে ছড়িয়ে পড়লে পরিবারের সব সদস্য দগ্ধ হন। আহতদের মধ্যে বাবা রেজাউল 14%, মা রানী 26% এবং 2 শিশু সন্তানের মধ্যে 3 বছরের আনিকা 26% ও 1.5 বছরের সানজিদার শরীরের 47% পুড়ে গেছে বলে জানিয়েছে চিকিৎসক। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। অজানা এক অনিশ্চয়তার মধ্য দিয়ে সময় পার করছেন টঙ্গী টাম্পাকো ফয়েল কারখানার আগুনে দগ্ধ আহত ও তাদের স্বজনরা। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির পুরোপুরি সুস্থ হওয়া নিয়ে দুশ্চিন্তা আর ভবিষ্যতের ভাবনা বড় হয়ে আসছে তাদের সামনে। এদিকে চিকিৎসকরা বলছেন, অগ্নিকাণ্ডের ভয়াবহ স্মৃতি ভুলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে অনেকটা সময় লাগবে তাদের। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। হাসানুল হক মিজু 3 ভাই বোনের ছোট্ট এ ভাইটি ছিল সংসারের আয়ের কর্তা। সদা চঞ্চল মিজু গত 6 বছর ধরে ঢাকায় কাজ করত। 8 মাস আগে কাজ শুরু করে টাম্পাকোতে, কিন্তু গত 10 সেপ্টেম্বর কারখানার আগুনে পুড়ে গেছে এই তরুণের স্বপ্ন। আহত মিজু এখন অস্বাভাবিক আচরণ করছে, চিনতে পারছে না স্বজনদেরও। একই অবস্থা পেন্টিং বিভাগে কাজ করা আহত মীর শিপনেরও। মেন সমস্যায় ওনার ওইটাই যে মনে থাকে না, ছেলের ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে গেছে। পড়াশোনার কথা বাদ দেন, এখন আমি খাওয়া খরচ থাকা এগুলো, ওনার চিকিৎসা এটা কিভাবে বহন করবে এটাই আমি জানি না। আগে তো ভালো, আমরা টাকা পয়সা সব দিত, এখন তো আমরা চিনি না আর হরো। ধসে পড়া ভবনের মতো আহত শ্রমিকদের স্বপ্নগুলোও যেন এখন ধ্বংসের পথে। চরম এক অনিশ্চয়তার মধ্যে আছেন স্বজনরা। আমার একটা মেয়ের পরীক্ষা দিন কিভাবে আমি দেওয়াবো, 18 তারিখে টেস্ট পরীক্ষা, তাও আমি বলতে পারি না। আমার আব্বু যেহেতু অসুস্থ, এখন তো মনে করেন যে আমাদের কোথায় দাঁড়াবো ওই রকমের কোনো
পজিশন নাই। চিকিৎসক বলছেন শারীরিক সমস্যা কেটে গেলেও বড় এই দুর্ঘটনার কারণে মানসিক সংকট কাটতে সময় লাগবে। সাইকোলজিক্যাল যে ব্যাপারটা রয়েছে যে একটা দগ্ধ পরিবেশ, আগুন জ্বলতেছে, তার মধ্যে থেকে সে বেরোয় আসছে, তারই হয়তো সহকর্মী দুজন মারা গেছে, একজন আরো আহত অবস্থায়, সেটা হয়তো মনে পড়লে হয়তো তার একটু খারাপ লাগতে পারে বা শারীরিক অশান্তি লাগতে পারে। টাম্পাকো কারখানার অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত 34 জন মারা গেছে, আহত আছেন 35 জন এবং নিখোঁজ আছেন 11 জন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। যানজট নিরসনে রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারওয়ান বাজার স্থানান্তরের পরিকল্পনা সিটি কর্পোরেশনের থাকলেও তা সম্ভব হচ্ছে না। ব্যবসায়ীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। তবে ব্যবসায়ীরা বলছেন, নতুন স্থানে সিটি কর্পোরেশনের নির্মাণ করে দেয়া পাইকারি বাজার ব্যবসা বান্ধব নয়। এদিকে নির্মাণের 2 বছর পরও মহাখালীর পাইকারি বাজার অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে এখানকার অবকাঠামো। রিপোর্ট করেছেন ইজাজ শৌমিক। কারওয়ান বাজার 24 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার। 176টি পাইকারি আড়তের পাশাপাশি রয়েছে 1613টি দোকান। আড়তদার, খুচরা ব্যবসায়ী আর ক্রেতাদের পদচারণায় দিন কিংবা রাত সবসময়ই ব্যস্ত এলাকাটি। কৃষিপণ্যের বাজার এবং সরবরাহ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কারওয়ান বাজার এলাকার যানজট নিরসনের জন্য সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় 400 কোটি টাকা ব্যয়ে রাজধানীর আমিনবাজার, মহাখালী এবং যাত্রাবাড়িতে পৃথক পাইকারি বাজার নির্মাণ করা হচ্ছে। কিন্তু এখানকার ব্যবসায়ীদের অভিযোগ, তাদের সুবিধার কথা বিবেচনা না করে এবং কোনো আলোচনা না করেই এই ভবনগুলো নির্মাণ করা হচ্ছে। কবে বানাইছে, কি করছে, কোনো আলাপ আলোচনা বা কিছুই জানায়নি। তারা ওগুলো গুডাউন বানাইছে, যেহেতু এগুলো মার্কেট চলবে না কোথাও। নতুন একটা জায়গায় গেলে সাথে সাথে ওই মার্কেটগুলো তো আর জমবে না। আমরা তো সারা জীবন ব্যবসা শুরু থেকে এখান থেকে কাটাই আসছি, এখন নতুন একটা জায়গায় গেলে এটা আমরা সেটিং হতে তো অনেক সময়ের ব্যাপার। 2006 সালে একনেকের নেওয়া সিদ্ধান্তে পাইকারি বাজার নির্মাণ প্রক্রিয়া এখন শেষের পথে। এদিকে 2 বছরের বেশি হলো শতভাগ নির্মাণ সম্পন্ন হয়েছে মহাখালী পাইকারি বাজারের ভবনসমূহ। তবে কারওয়ান বাজারের ব্যবসায়ীদের অনাগ্রহের কারণে এখনো চালু হয়নি বাজারটি। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, নতুন নির্মাণ করা ভবন ব্যবসা বান্ধব নয়। মোকামে আমাদের কোটি কোটি টাকা দাদন দেওয়া আছে, ঢাকার মার্কেট এবং ঢাকার বাইরের মার্কেটগুলিতে আমাদের অসংখ্য বকেয়া টাকা আছে। সেক্ষেত্রে আমরা চরম ক্ষতিগ্রস্ত। আমাদেরকে যাতে বিনা সালামিতে যাতে ওইখানে 400 স্কয়ার ফিট জায়গা দেওয়া হয়। এদিকে সিটি কর্পোরেশন বলছে, ব্যবসায়ীদের কাছে বাজারের দোকান মূল্য বেশি হয় তাদের কাছ থেকে সাড়া পাওয়া যায়নি। বাজারের স্বাভাবিক মূল্যের চেয়ে ওখানে মূল্যর ইয়েটা একটু বেশি মাত্রায় মূল্য ধরা হয়ে গেছিল, যার ফলে আমরা প্রত্যেকে বিজ্ঞপ্তি দেওয়ার পরেও আমরা আশানুরূপ সাড়া পাইনি। সমস্ত প্রক্রিয়া শেষ করে আমরা একটা ঐক্যমত্য পৌঁছে আমরা প্রস্তাবটা মন্ত্রণালয়ে প্রেরণ করছি। মন্ত্রণালয় এই ব্যাপারে যদি ক্লিয়ার সিদ্ধান্ত দিয়ে দেয়, দেন আমরা এটা বাস্তবায়ন করব। কারওয়ান বাজার সরাতে দৃঢ় প্রতিজ্ঞ সিটি কর্পোরেশন আশা করছে, আলোচনার মাধ্যমে বাজার স্থানান্তর প্রক্রিয়ার সমাধান হবে। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। ভরা মৌসুমে ইলিশের সয়লাব বন্দরনগরী চট্টগ্রামের বাজার। সাগর থেকে মাছ বোঝাই করে নৌকা নিয়ে ফিরছে মাঝিরা। আর চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় দামও অনেকটা কম। 500 টাকায় পাওয়া যাচ্ছে মাঝারি আকারের ইলিশ। ফিশারি ঘাট ঘুরে এসে নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আবারও বাঙালির ভাতের পাতে ফিরতে শুরু করেছে মাছের রাজা ইলিশ। জাতীয় এবং সুস্বাদু মাছ হওয়ার কারণে এর চাহিদাও আকাশ ছোঁয়া। আর চাহিদার তুলনায় সরবরাহ কম হয়, এর দামও থাকে চড়া। কিন্তু এবছর কিছুটা ব্যতিক্রম। সমুদ্র এবং উপকূলবর্তী এলাকায় জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর পরিমাণে ইলিশ মাছ। আর যে কারণে বাজারগুলো ভরপুর ইলিশ মাছে। আর দামও রয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। ছোট সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 500 থেকে 600 টাকা। আর বড় সাইজের ইলিশ মাছ 900 থেকে 1000 টাকা। ব্যবসায়ীরা বলছেন, গত বছর এই ইলিশ মাছের দাম ছিল প্রতি কেজি 2000 থেকে 2500 টাকা। যেগুলো 1.5 কেজি আছে ওগুলো 1500 টাকা কেজি, আর যেগুলো 1 কেজি ওগুলো হলো 1000 টাকা কেজি, আর যেগুলো 800 গ্রাম এগুলো 700 টাকা কেজি, 750 টাকা কেজি, আর যেগুলো 500 600 ওগুলো 600 500 400, আবার নিচে 150 টাকা আছে। চট্টগ্রাম বাজারে এখন মোটামুটি ক্রয় ক্ষমতার মধ্যে আছে। এই ফিশারি ঘাটে প্রতিদিন গড়ে 500 মেট্রিক টনের বেশি মাছ বিক্রি হয়। এর মধ্যে বর্তমানে 250 মেট্রিক টনের বেশি ইলিশ মাছ বিক্রি হচ্ছে। দেশের উপকূলবর্তী অঞ্চল চাঁদপুর, নোয়াখালী এবং কক্সবাজার থেকে আসছে ট্রাকযোগে ইলিশ মাছ। এরপর এই ফিশারি ঘাট থেকে ইলিশ মাছ পাঠানো হয় আশপাশের বাজারগুলোতে। তবে ব্যবসায়ীরা অভিযোগ করছেন, কিছু কিছু মাছ কোল্ড স্টোরেজে চলে যাওয়ায় দাম কমছে না। যদি কোল্ড স্টোরেজে না যেত তাহলে মাছের দাম আরো কমে আসতো। ফ্যাক্টরিতে স্টকে রাখতেছে, তার জন্য কিছু দাম বাড়তেছে। যদি স্টক না হয়তো তাহলে আরো মাছের দাম কিছু কমতো। গত বছরের চেয়ে মাছ এবার প্রচুর বেশি, কারণ জাটকা যখন বন্ধ ছিল
তখন সাধারণ জেলেরা জাটকা ওরা নিধন করে নাই। দেশের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে অমল দে, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে। পাক হাই কমিশনারকে ডেকে সতর্ক করল নয়াদিল্লি। কাশ্মীরে হামলায় ইসলামাবাদের জড়িত থাকার তথ্য প্রমাণ দিলেন ভারতের পররাষ্ট্র সচিব। ঘরে ঘরে হও সচেতন, জঙ্গিবাদের হবে পতন স্লোগান নিয়ে রাজশাহীতে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে পুলিশ সদস্যরা। সকালে নগরের সাহেববাজার 0 পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়। মেট্রোপলিটন পুলিশের আয়োজনে এই মানববন্ধনে রাজশাহী পুলিশের কর্মকর্তারা সহ সকল পর্যায়ের সদস্যরা অংশ নেন। এছাড়া তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নেন। এ সময় তারা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবার প্রতি ব্যক্তিগত গাড়ি সীমিত করার বিশেষ উদ্যোগ নেবে সরকার। বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 23টি বেসরকারি স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক বলেন, মার্চ থেকে ঢাকা উত্তর সিটির মিরপুর ও বনানী এলাকায় সপ্তাহে 1 দিন ব্যক্তিগত গাড়িমুক্ত রাখা হবে। ব্যক্তিগত গাড়ি সীমিতকরণের বিষয়টি মন্ত্রী পরিষদে তোলা হবে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। সড়ক পরিবহনে আইনে ব্যক্তিগত পরিবার প্রতি গাড়ি ব্যবহারের ব্যাপারে নিয়ন্ত্রণ আমরা আরোপ করব। প্রয়োজনে গাড়ির ব্যবহার সীমাবদ্ধ করতে হবে। দুর্ঘটনা, যানজট জন্য যারা আইন ভঙ্গ করে অন্যায় করবে, নিয়ম ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে শাস্তি কঠোরভাবে আরোপ করার বিধান সম্বলিত বিল আমরা পার্লামেন্টে নিয়ে আসব। কুড়িগ্রামের রৌমারীতে গোলাম হোসেন শিল্পী খাতুন দম্পতি হত্যাকাণ্ডের 3 দিন পার হলেও হত্যাকারীকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে শিল্পী খাতুনকে উত্ত্যক্তকারী বখাটেরা এই খুনের ঘটনা ঘটিয়েছে বলে দাবি স্বজনদের। আর এই ঘটনায় মামলা হলেও কৌশলে মূল সন্দেহভাজনের নাম বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন মামলার বাদী। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোনো সান্ত্বনায় থামাতে পারছে না গোলাম হোসেনের মা বাহাতুন বেওয়া ও শিল্পী খাতুনের মা মিলন মালার কান্না। প্রিয় সন্তান হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন তারা। মঙ্গলবার বিকেলে সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শিল্পীর চেহারা ভালো ছিল, শিল্পীরা খুবই জ্বালাইছে। নিহত গোলাম হোসেন পাবনায় তাঁত শ্রমিকের কাজ করতেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে শিল্পী খাতুনকে স্থানীয় বখাটে কামরুল, সানাউল্লাহ, আব্দুল আওয়াল, মাজম আলী ও শামসুল হক প্রায়ই উত্ত্যক্ত করত বলে অভিযোগ করেন স্বজনরা। রাস্তায় অনেক টানাটানি করতো। চেয়ারম্যানরে আমি বললাম যে চাচা, আমার মেয়ের সঠিক বিচার আমি পাইলাম না। আমারে কয়, তোমার কোনো এখানে কথা নাই, তুমি যাও। গোলাম হোসেন শিল্পী খাতুন দম্পতি হত্যাকাণ্ডের ঘটনায় 5 জনকে আসামি করে মামলা দায়ের করলে সাবেক চেয়ারম্যানের ছেলে কামরুল হাসানের নাম বাদ দেওয়া হয় বলে অভিযোগ করেন মামলার বাদী। চেয়ারম্যান বলল যে আমার ছেলের নামও দিলাম, আপনার ছেলে তো ঘটনাতে জড়িত ছিল। পরে ওইটা আমারটা না দিয়ে ওনারা যে লিখছে ওইটাই দিয়েছে, আমার লিস্ট আর দেয়নি। পুলিশ জানিয়েছে আসামিদের শনাক্ত করে শিগগিরই গ্রেপ্তার করা হবে। তদন্ত কার্যক্রম পরিচালনা করছি, আশা করি দ্রুতই আসামি এর সঙ্গে ধৃত হবে। এই ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, কেউ বাদ যাবে। গত 18 সেপ্টেম্বর রাতে বাইটকামারি গ্রামের নিজ বাড়িতে খুন হন গোলাম হোসেন শিল্পী খাতুন দম্পতি। সময় সংবাদ, কুড়িগ্রাম। দেশের বাইরের খবর। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরির সেনাঘাঁটিতে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করার একদিন পর পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে তার হাতে তথ্য প্রমাণ তুলে দিয়েছে নয়াদিল্লি।
বুধবার ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর পাকিস্তানের হাই কমিশনার আব্দুল বাসিতকে ডেকে হামলাকারীদের ব্যবহৃত জিপিএস যন্ত্রের তথ্য, পোশাকে পাকিস্তানের চিহ্ন সহ বিভিন্ন প্রমাণ তুলে দেন। জঙ্গিদের পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না বলে 2004 সালে ভারতকে দেয়া পাকিস্তানের প্রতিশ্রুতির কথা পাক হাই কমিশনারকে স্মরণ করিয়ে দেন ভারতীয় পররাষ্ট্র সচিব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানান, এমন হামলার পরিণতি ভালো হবে না বলে এ সময় পাকিস্তানকে সতর্ক করা হয়। এর আগেও বেশ কয়েকটি হামলার ঘটনায় পাকিস্তানি জঙ্গিদের জড়িত থাকার প্রমাণ দেশটির সরকারের কাছে তুলে ধরেছিল ভারত। খেলার খবর, ইংলিশ ফুটবল লিগ কাপ অবশেষে পরাজয়ের বৃত্ত ভাঙল ম্যানচেস্টার ইউনাইটেড। টানা 3 ম্যাচ হারের পর ইংলিশ লিগ কাপে নর্দাম্পটন টাউনের বিপক্ষে 3-1 গোলের জয়ে আসরের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে রেড ডেভিলরা। অন্য ম্যাচে সোয়ানসি সিটিকে 2-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এছাড়াও লিগ কাপে গিলিংহামকে 5-0 গোলে বিধ্বস্ত করেছে টটেনহাম হটস্পার। ম্যাচের 17 মিনিটে মাইকেল ক্যারি রেড ডেভিলদের হয়ে আবারও লিড আনেন অ্যান্ডার হেরেরা। এর 7 মিনিট পর নর্দাম্পটন গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করেন ম্যাকুইস র্যাশফোর্ড। 3 মিনিটে সিটির লিড বাড়ান অ্যালেক্স গার্সিয়া। এরপর ম্যাচে যোগ করা সময়ে সোয়ানসি সিটির মিডফিল্ডার জিলফি সিগুরসন গোল করে ব্যবধান কমালেও দলের হার এড়াতে পারেনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উগ্রবাদীদের মদদ না দিতে বিশ্ব নেতাদের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতিসংঘে বললেন, সন্ত্রাসবাদ এখন বৈশ্বিক চ্যালেঞ্জ। তাদের প্রতি নৈতিক ও বৈষয়িক সমর্থন না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। বরিশালে বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরও 4 শিশুর লাশ উদ্ধার। এ নিয়ে মৃতের সংখ্যা 18। বেশ কয়েকজন এখনও নিখোঁজ। রাজধানীর পোস্তায় গ্যাসের চুলার আগুনে পুড়ে গেছে 2 শিশুসহ বাবা-মা। মারাত্মক দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি। 3 জনের অবস্থা আশঙ্কাজনক। টাম্পাকো ফয়েল কারখানার আগুনে দগ্ধদের অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত। আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটছে হাসপাতালের বিছানায়। স্বাভাবিক হতে সময় লাগবে বলছেন চিকিৎসক। এবং থমকে গেছে রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারওয়ান বাজার থেকে মহাখালীতে স্থানান্তর প্রক্রিয়া। ব্যবসায়ীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।